তারেক রহমান সরকারের ৩ মাস পূর্ণ হতে চলল। তো এখন লাভ লোকসান কষার টাইম এসছে যে ৩ মাসে কি পেলাম আর কি হারালাম সেই গণ অভ্যুত্থানের পর থেকে। তো ৩ মাস যদিও ৫ বছরের টার্মের তুলনায় তেমন কিছুই না একটা সরকারের জন্য, মাত্র কার্যক্রম শুরু করেছে। তবুও বলে না যে সকালের সূর্য দেখে বোঝা যায় দিন কেমন যাবে। তো আসেন আমরা সিরিয়াস কিছু না, শুধু হাই লেভেলে যে সমস্ত জিনিস আপাত দৃষ্টিতে দেখা যায় যে দেশের রাজনৈতিক অঙ্গনে কি চেঞ্জ হয়েছে, খারাপ ভালো, এই তারেক রহমান সরকারের নূতন সরকার দিয়ে। তো একটা জিনিস দেখেছি যে সরকার প্রধান তারেক রহমান বেশ মাশাআল্লাহ সাদাসিধা চলাফেরা করতেছেন, একদম গণসংযোগের মধ্যেই আছেন সবসময়, মাটির মানুষ। তো সেটা ভালো। আগে সরকারগুলিকে তো খুব বেশি দেখা যেত না। তারপরে রাস্তাঘাটেও একটু উন্নতি হয়েছে। সরকার প্রধান নিজেই ট্রাফিক সিগন্যাল মেনে চলেন। আগে নাকি যেতে লাগতো 15-20 মিনিট প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে সচিবালয়, এখন লাগে 40 মিনিট গুলশান থেকে। তো যেহেতু সিগন্যাল টিগন্যাল মেনে যাচ্ছেন, তো সংবাদে প্রকাশ যে আজকাল ট্যাক্সি টেম্পু সবাই মিশুক, সবাই নাকি এখন সিগন্যাল মেনে মেনে চলে। কারণ টেনশন একটা না, একদিকে পুলিশ আরেকদিকে এআই ক্যামেরা বা অন্যান্য জিনিস। তো এটাও খুব ভালো সুখবর। এবং রাস্তাঘাটে নাকি যানজট একটু কমে গেছে, কারণ সরকার প্রধানদের জন্য রাস্তা বন্ধ থাকে না, সেটাও উন্নতি হয়েছে। বিরোধী দল হিসাবে রাজনৈতিক নেতৃবৃন্দের বিরোধী দল, সরকারিভাবে বিরোধী দল হোক যেমন জামাত, বেসরকারিভাবে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, ছাত্রবৃন্দ আছে, সবাই সমানে সরকার পক্ষকে গালাগালি করতে পারতেছে, সরকার প্রধান সহ, কোনো রকমের বাধা বিপত্তি ছাড়া, পুলিশি ঝামেলা ছাড়া, যেটা আগে করা যেত না, যে সরকারকে লাথি মেরে ফেলে দিব কিংবা তারেক রহমান থেকে শুরু করে বউ বাচ্চা সরকার অন্যান্য সবাইকে মন্ত্রী মিনিস্টার যাকে যা খুশি বলতে পারতেছে গণতন্ত্রের নিয়মে, কোনো অসুবিধা নাই। ডর ভয় আছে বলে মনে হচ্ছে না। যদি সেটা হয় পাটোয়ারির দিকেই তাকাইতে পারেন, তাহলেই বুঝবেন যে ডর ভয় আছে কি না। তো বলছি না যে ডর ভয় থাকা দরকার, সরকার যথেষ্ট পেশেন্স এবং সহনীয়তা দেখাচ্ছে, সেটা এক্সপেক্টেড। তবে আমরা সেটার অ্যাডভান্টেজ নেওয়া ঠিক হবে না। জাস্ট বিকজ সরকার সহনশীলতা দেখাচ্ছে তাই বলে যখন যা মুখে আসবে মাথায় আসবে সব বলে ফেলবো, সেটাও ঠিক না। দুই পক্ষেরই সংযম পালন করতে হবে। তবুও একটা হয়েছে যে গত 16-18 বছরে আপনার মনের মধ্যেও যদি কিছু আসতো, মানুষ ভয়ের চোটে সেটা মনের থেকেই দূর করে ফেলতো, যে ভুলে যদি মুখে চলে আসে। আর এখন মনে আসে একবার, মুখে আসুক, কেউ চিন্তা করতেছে না যে কোনো খারাপ কিছু হবে কিনা, গুম করে ফেলবে কিনা, খুন করে ফেলবে কিনা, মামলা মোকদ্দমা হবে কিনা, সেটা চিন্তা করতেছে না। যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের সার্জিস পাটোয়ারিদের দিকে তাকালেই হবে। ওরা যে পরিমাণ কথাবার্তা বলে যাচ্ছে, নিশ্চয়ই ভয় ডর নাই কিছু। তো এইটা উন্নতি হয়েছে গণতন্ত্রের জন্য, গণ অভ্যুত্থানের জন্য। জনগণও মোটামুটি শান্তিতেই আছে, মব কালচার কমেছে। গণ অভ্যুত্থানের পরে ইউনুস গভর্নমেন্টের আমলে মবটা বেড়ে গিয়েছিল। তো ইউনুস গভর্নমেন্টের টু বি ফেয়ার ওরাও নতুন ছিল, তখন চারিদিকে অরাজকতা চলতেছিল, কিন্তু ওনারা উস্কানি দিয়েছেন বা সেটাকে টলারেট করেছেন কিংবা কিছু করেন নাই, যে কারণেই হোক মব কালচারটা তখন বেড়েছিল। তো সেটা এখন কমেছে, এখনও ছিটে ফোটা আছে, বাট এখন আর সেরকম নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট উন্নতি হয়েছে মনে হচ্ছে। এখন কথায় কথায় সেরকম খারাপ কিছু ঘটতেছে না জায়গায় জায়গায়। টুকটাক যেগুলি ঘটতেছে সেটা সেগুলি ঘটবেই, এগুলি ন্যাচারাল নিয়মেই হবে আমাদের দেশে। অর্থনৈতিকভাবে এখনই তেমন কিছু বলার মতো অবস্থা নাই, যদিও সরকার
বলেই যাচ্ছে যে টাকা পয়সা আগে অনেক পাচার হয়ে গিয়েছে, অনেক দুর্নীতি হয়েছে। তো ফলে সরকারকে কৃচ্ছ্রতা সাধন করতে হবে। সেটার জন্য সরকার প্রধান তারেক রহমান সাহেব নিজেই ঠান্ডার জন্য এসি চালানো কন্ট্রোল করতেছেন, ফ্যান চালানো কন্ট্রোল করতেছেন, নিজের স্যুট কোট পরা বাদ দিয়ে দিয়েছেন যাতে বেশি ইলেকট্রিসিটি খরচ না হয়। তারপরে ওনার প্রাইম মিনিস্টারের কার্যালয় অফিসারদেরকে সেদিন বলতে শুনলাম যে আপনারাও কৃচ্ছ্রতা সাধন করেন যতটা সম্ভব, আমিও চেষ্টা করছি। ঘুষ দুর্নীতির ব্যাপারে এখন পর্যন্ত তেমন কিছু বের হয়নি নতুন গভর্নমেন্টের, অবভিয়াসলি ইটস বিন অনলি 3 মান্থস। তবে কয়দিন আগে তারেক রহমান সাহেবকে এক জায়গায় বক্তৃতা দিতে যে শুনলাম বলতেছিলেন, বলছে যে দোষ বলছি না আগের সরকারের বা অন্য কারো, তবে শুনেছি যে রূপপুরে একটা বালিশের দাম পড়েছে 80,000 টাকা, তারপরে একটা ড্রেসিং টেবিলের দাম পড়েছে 4-5 লাখ টাকা, যেগুলি 20-30-40 হাজার টাকা হওয়ার কথা। তারপরে কয়েকজন সেটা এসছে অডিটর জেনারেল এসে ওনাকে বলেছেন। তারপরে বিভিন্ন জেলার এমপি মন্ত্রীরা ওনাকে এসে খবর দিয়েছেন যে বিভিন্ন জেলাতে কীরকম 5,000 কোটি টাকা নিয়ে গেছে কাজ না করে, 4,000 কোটি টাকা নিয়ে গেছে। তো সবই ভালো, তবে একটা জিনিস বলবো যে আগের সরকারেরগুলি যেমন অডিটর জেনারেল এবং মন্ত্রী এমপিরা এসে সরকার প্রধান বা তারেক রহমান সাহেবকে বলছেন, তো যদি সেটা সব সরকারের সময়ই হয়, আগের সরকারের কথা সবাই বুক বুক উঁচিয়ে বলেন। তো যদি আগামী 2-4-6 মাসের মধ্যে একবার শুনি তারেক রহমান সাহেব এসে বলেন যে আমার অডিটর জেনারেল এসে বর্তমান প্রশাসনের কারো সম্বন্ধে বলেছেন কোথাও দুর্নীতি হচ্ছে, কোথাও টাকা পয়সা ওয়েস্ট হচ্ছে, তাহলে সেটাকে আরও বড় ভালোভাবে দেখব। যদি কোনো মন্ত্রী মিনিস্টার এসে বলেন বা কোনো এমপি বলেন আমার জেলা থেকে এখন টাকা নিয়ে গেছে কেউ, তাহলে সেটার আরও দাম হবে। কারণ অতীত গভর্নমেন্ট সম্বন্ধে শুধু বাংলাদেশে না, সব দেশেই অতীতদের বদনাম করা খুব সোজা, কিন্তু বর্তমান সময়ে যদি কেউ সাহস করে এসে বলতে পারেন এবং সেটা মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানে বলেন যে আমার অ্যাডমিনিস্ট্রেশনে এই হয়েছে, আমি সেটা কন্ট্রোল করেছি, তাহলে আর একটু বেশি খুশি হব। তো আশা করছি সেরকম ঘটনাও হয়তো ঘটতে পারে, দেখি ঘটে কিনা। তো দুর্নীতি বাবদ এখনই কিছু তেমন বলার নাই, কারণ মাত্র 3 মাস হয়েছে। আর পুরনো আইন শৃঙ্খলা নিয়ে খালি একটা কথা বলতে চাই যে সরকার মনে হচ্ছে একটু অতীতে ফেরত যেতে চাচ্ছেন না। সেটা অবশ্য তারেক রহমান সাহেব আগেও কয়েকবার বলেছেন যে আগের সরকারের বা আগের কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করতে চান না। ইউনুস গভর্নমেন্টদেরও মামলা মোকদ্দমা হয়েছে অনেকের নামে, অ্যাডভাইজারদের নামে, কিন্তু সেগুলিও খুব বেশি প্রোগ্রেস মনে হচ্ছে না। হাদি হত্যার বিচার নিয়েও লাফালাফি হয়েছিল কিছুদিন, সেটাও খুব বেশি কথাবার্তা নাই, এখন প্রোগ্রেস নেই। পুলিশ হত্যার বিচারের কথা বলে কিছুদিন এনসিপি জামাতকে মনে হয় একটু ভড়কে দিয়েছিল, সেটারও এখন আর উচ্চবাচ্য নেই। তবে একটা কথা বলবো যে আগেও বললাম একটু আগে যে বিরোধী পক্ষ জামাত, এনসিপি, শিবির বা অন্যান্য যারা সারাক্ষণ সরকারের বিরুদ্ধে অনেক কথা বলতেছে, ফেলে দিবে, এটা করবে, খারাপ কথা বলে, সবাইকে বলবো যে সংযম সাধন করেন। কারণ সরকার তো ফেরেশতা না, এখনও কিছু করছেন না দেখে যে করবেন না তা না। তো সেই জন্য ওনারাও যদি ভালো থাকতে চান, আপনারাও একটু ভালো থাকেন। অতিরিক্ত গণতন্ত্র ভোগ করা ঠিক না, অতিরিক্ত স্বাধীনতাও অনেক সময় ঠিক না। যে সরকার সংযম দেখাচ্ছে বলে সব জায়গায় সারাক্ষণ মস্তানি করে বেড়াবো, তা ঠিক না। ইউনিভার্সিটিগুলি দেখে খুবই হতাশ, কারণ ইউনিভার্সিটিতে ছাত্ররা মাস্টারদের সাথে যে পরিমাণ মিসবিহেভ হচ্ছে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। ছাত্র শিক্ষকের রিলেশনশিপটা ঠিক রাখতে হবে, ইউনিভার্সিটিগুলির মান মর্যাদা ঠিক রাখতে হবে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আগেও বলেছি যে রাজনীতি করার ফলে এখন কুইকলি ইয়াং ছেলেপেলেরা যেহেতু ক্ষমতায় চলে যেতে পারছে, ফলে ওরা আর এখন মাস্টার মুন্সিকে বেশি দাম দিচ্ছে না। তবে 2-4 জন গিয়েছে বলে যে সবাই যেতে পারবে তারও কোনো গ্যারান্টি নেই। বাট একটা ব্যাড প্র্যাকটিস শুরু হচ্ছে। রিসেন্টলি দেখলাম জামাত ইউনিভার্সিটির সাদিক কায়েমকে সহ অন্যান্য অনেক ইয়াং লিডারদেরকে সিটি কর্পোরেশন, স্থানীয় নির্বাচনে
প্রার্থী বানাচ্ছে। তো এই জিনিসটা একদিকে ভালো, তরুণ প্রজন্ম উঠে আসবে, কিন্তু আবার বলে না যে কোনো জিনিসের একটা সময় আছে। আর্লি টাইমে যদি সব কিছু পেয়ে যায় না চাইতে, তাহলে মানুষের আবার নিজেকে যে তৈরি করা সেই জিনিসটা আর হয়ে ওঠে না। তো এই সমস্ত ইয়াং ছেলেপেলেরা এখন এত বেশি অ্যাগ্রেসিভ, কারণ মনে হচ্ছে যে একটু গলাবাজি করলে, একটু চিল্লাচিল্লি করলে, একটু মস্তানি করলে, কিংবা ন্যাশনাল স্টেজে একটু বেশি কথাবার্তা বললেই এমপি হওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে, মেয়র হওয়া যাবে, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা যাবে, বা রাজনৈতিক দলগুলি নানা রকম সুযোগ সুবিধা দিবে। তো এই কারণে এরা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠতেছে। তো যে কয়েকজন গণ অভ্যুত্থানের পরে সুযোগ পেয়েছে, ঠিক আছে, দে আর লাকি, দে গট এ ব্রেক, কিন্তু সবাই মনে করে না যে লাফালাফি করলেই কিছু হয়ে যাবে। এই প্র্যাকটিসটাও ঠিক না, এক্সপেকটেশনও ঠিক না, নিজেকে গড়ে তুলতে হবে। তো ওভারঅল মনে হচ্ছে পররাষ্ট্রনীতিতে তেমন কোনো চেঞ্জ আসে নাই, কারণ ইন্টারিম গভর্নমেন্ট থেকে সেই খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে রেখে দেওয়া হয়েছে। তো যদিও সেটা নিয়েও অনেক কনস্পিরেসি থিওরি আছে, আমার কাছে মনে হয় এখানে এত বেশি কনস্পিরেসি নাই। সরকার বুদ্ধিমানের কাজ করেছে যে কিছু কিছু সময় বিজনেস অ্যাজ ইউজুয়াল রাখাই ভালো। যেহেতু খলিলুর রহমানরা তখন আমেরিকা থেকে অন্যান্য জায়গায়, সব জায়গায় ওনার এমনিতেই বিচরণ আছে, ক্যারিয়ার ডিপ্লোম্যাট, হি নোজ হাউ টু ডিল উইথ ইট। তো তখন যেহেতু সব পক্ষের সাথে মানিয়ে চিনিয়ে চলেছে, তা বিএনপি সরকার মনে করেছে যে খামাখা গণ্ডগোলের মধ্যে নতুন একটাকে এনে আবার নতুন করে সৃষ্টি করার দরকার কি, যেমনি আছে এমনি চলতে দেওয়া আপাতত, তারপরে দেখব। তা আসলে কোনো কনস্পিরেসি না, এই জাস্ট ফরেন পলিসিটাকে যেভাবে ছিল সেভাবে টেম্পোরারিলি চলতে দিচ্ছে। তো সেই একই কথা বলা যায় এই যে আর্মি চিফের বেলায়ও। আপনারাও তো সেই সময় আর্মি চিফকেও রেখে চলেছেন, বিএনপি গভর্নমেন্টও চলতেছে, মনে করছে যে আপাতত আর্ম ফোর্সটা ঠিকঠাক আছে, যা আছে যেমনি আছে, তো আরও তো গোলমাল করে লাভ কি, যেমনি আছে পুরানটাকে দিয়ে একবার চলতে থাক। তো এগুলি হচ্ছে অনেক সময় গুড ম্যানেজার যারা, তারা অবস্থা বুঝে প্রথমেই এসে সব চেঞ্জ করে ফেলে না। প্রথমে কিছু কিছু কি পয়েন্টে আগের লোকজন কি ইন্ডিভিজুয়াল কি রাখে, যতক্ষণ পর্যন্ত না নিজেদের কন্ট্রোলে সব কিছু আসে, তারপরে চেঞ্জ করে। তো খলিলুর রহমানের বেলা আমি বলবো, আমি দেখছি সোশ্যাল মিডিয়া সবাই অনেক কথাবার্তা বলে, অনেক কনস্পিরেসি দেয়, কেন বিএনপি ওকে রাখলো। জামাত এনসিপিও বলে যে নিশ্চয়ই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আসলে আমি যদি সরকার প্রধান হতাম, আমি খলিলুর রহমানকে আপাতত রেখে দিতাম এই জন্য, যেই সমস্ত দেশগুলির সাথে আমাদের গোলমাল হচ্ছে বা যাদেরকে মানিয়ে চিনিয়ে চলতে হয় ইলেকশনের সময় থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, তো যেহেতু খলিলুর রহমান মোটামুটি সবার কাছে অ্যাকসেপ্টেবল ছিল এবং উনি ম্যানেজ করেছেন সেই সময়টা, তা আমার এখনই এত হুলস্থুল করে নতুন একটাকে ওর মধ্যে দেওয়ার দরকার কি, যেটা আছে এটা চলুক, যতক্ষণ পর্যন্ত ওবিডিয়েন্ট থাকে। তো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়াই BNP decided to keep Khalilur Rahman. There is no conspiracy or election engineering here. যাই হোক, তো ওভারঅল মনে হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা চেয়েছিলাম, ইউনুস গভর্নমেন্টটা তো ছিল টেম্পোরারি ট্রানজিশন, ওইটা নিয়ে বেশি বলি না, ওনাদের ক্ষমতা ছিল না, ছিল, সেগুলি বলেও লাভ নেই। কিন্তু এখন যেহেতু ইলেকশন হয়েছে, গণতন্ত্রের ট্রানজিশন হয়েছে, নতুন সরকার এসছে, তো যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম একটা নতুন গভর্নমেন্ট থেকে, সেটা আমার মনে হয় 100% স্মুথলি যাচ্ছে। কোনো রকমের ধরপাকড় নেই, কোনো মতে অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি নেই, বিরোধী দলকে হেনস্থা করার রাজনীতি নেই, বিরোধী দলকে ইনসাল্ট করার ব্যবস্থা নেই, পুলিশ দিয়ে সোশ্যাল মিডিয়ার উপরে কন্ট্রোল করার কিছু নেই, জনগণ নিজের মতামত অভিব্যক্তি প্রকাশ করতে পারতেছে, ইভেন লাথি মেরে ফেলে দিবে বললেও কিছু বলতেছে না। তো এই যে যে জিনিসটা আমরা চেয়েছিলাম, ঘুষ দুর্নীতির কথা এখনই গেলাম না, কারণ 3 মাস ইজ টু আর্লি টু অ্যাসেস অর ইভ্যালুয়েট, তো সেটা আরও পরে দেখা যাবে। তবে গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই সমস্ত গুম, খুন, রাহাজানি, ধরপাকড়, স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্রের স্বাধীনতা, স্পিচের স্বাধীনতা, এই সব কিছু পাওয়ার জন্য, যাতে একটা দেশটা যেন একটু নর্মালি চলে, মানুষ যেন নর্মালি লাইফ লিড করতে পারে, যেন ভয়ভীতির মধ্যে না থাকে, সেই জিনিসগুলি কিন্তু অ্যাচিভ করার কথা ছিল। তো যে জুলাই
সনদ, গণভোট, এই সমস্ত নিয়ে আমরা মাতামাতি করতেছি। তার মধ্যে কিন্তু মূল মন্ত্রই ছিল এই সমস্ত স্বাধীনতা নিয়ে। ব্যক্তি স্বাধীনতা, মুখের স্বাধীনতা, কথার স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশের স্বাধীনতা, সব জায়গায় যেন সুন্দরভাবে সব কিছু অপারেট করে। তো সেটা জুলাই সনদ বাস্তবায়ন হোক বা না হোক, ভাগ্যক্রমে উই গট এ গুড লিডার ফর নাও, তারেক রহমান। হি ইজ দি অ্যাকচুয়ালি রাইট পারসন অ্যাট দি মোমেন্ট। একদিকে যেমন মাসলা ধার্মিক, আরেকদিকে শান্তশিষ্ট, আরেকদিকে ধীরস্থির, কথাবার্তায় ভালো, হিংসাপরায়ণ না, দেশের জন্য কিছু করতে চাচ্ছেন। তো ওভারঅল আপনারা যা চেয়েছেন, আমরা যা চেয়েছি গণ অভ্যুত্থানের মাধ্যমে, আমার মনে হয় অ্যাট দিস পয়েন্ট so far we got the right results including the prime minister and his government. তবে বলেছি যে মাত্র 3 মাস হয়েছে, আমরা সবসময় ইভ্যালুয়েট করব। যদি খারাপের দিকে যায় অবভিয়াসলি আমরা তো আছি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। বাট আমার মনে হয় এখন পর্যন্ত so far so good.